নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের নামজাদা জনপ্রিয় রাজনীতিক ডক্টর হাছান মাহমুদ। ডক্টর হাছান মাহমুদের অনেকগুলি পরিচয়, আমি প্রথমে তার রাজনৈতিক পরিচয়টি বলছি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শেখ হাসিনা সাবেক সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি একসময় সংস্কৃতি এবং তথ্য সম্প্রচার মন্ত্রক সামলেছেন, ছিলেন পরিবেশ বিষয়ক মন্ত্রকের দায়িত্বে। তিনি হাতে গোনা কতিপয় রাজনীতিকদের মধ্যে একজন, যিনি পরিবেশ, জলবায়ু এই সংক্রান্ত বিষয়ে অধ্যাপনা করেন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। তিনি বেলজিয়াম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন পরিবেশের ওপরে। তারপরে লিম্বুর্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিবেশ রসায়ন নিয়ে তার পিএইচডি। তো আমরা হাছান মাহমুদের সঙ্গে আজকের বাংলাদেশ সম্পর্কে কথা বলবো। ডক্টর হাছান, আপনাকে অনেক স্বাগত জানাই দ্য ওয়ালে। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের যে সময় দিয়েছেন, তো আমি কয়েকটি প্রশ্ন আপনাকে করতে চাই। স্যার, আমি আবার এই প্রসঙ্গে আসবো। আমি বাংলাদেশে বিএনপির বিষয়ে একটুখানি, স্যার, আপনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বিএনপিকে নির্বাচনে টেনে আনতে না পারাটা আপনাদের তরফে একটা ব্যর্থতা ছিল। তো মানে জাতীয় সংসদ ভোটের আগে আমি যতদূর জানি, মানে আমি ভুলও জানতে পারি, আপনি সঠিকটা বলতে পারবেন, যে আপনি বিরোধী দলগুলির সঙ্গে একটা যোগাযোগের দায়িত্ব পালন করছিলেন। তো আপনার চেষ্টা কেন ব্যর্থ হয়েছিল বলে আপনার মনে হয়? দেখুন, পুরোপুরি ব্যর্থ হয়নি। বিএনপির অনেকেই, সেন্ট্রাল কমিটির বেশ কয়েকজন মেম্বার সহ বেশ কয়েকজন কিন্তু 2024 নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যাদের সাথে আমি অনেকবার বৈঠক করেছি। তাদের অনেক সিনিয়র নেতার সাথেও আমার বৈঠক হয়েছিল। তো কিন্তু অক্টোবরে যে তারা 28শে অক্টোবর তারা যে ঢাকায় সমাবেশ করে আপনার তাদের সাথে কথাবার্তাও অনেক দূর এগিয়ে গিয়েছিল। 28শে অক্টোবর তারা সমাবেশ করে যেই ঘটনা প্রবাহ বাংলাদেশে ঘটেছে, এরপরে তারা কিন্তু অনেকে হাইড আউটে চলে গিয়েছিল, আমাদের সাথে যোগাযোগটা অনেকটা ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে আরো অনেকের সাথে আমার কথা হয়েছে, বৈঠক হয়েছে, এবং তৎপ্রেক্ষিতে অন্তত 2 ডজন বিএনপির আপনার নেতা গত নির্বাচনে, যাদের সাথে আমি বসেছি, নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তবে আমি মনে করি যে বিএনপিকে সার্বিকভাবে এজ এ পার্টি এরা কিন্তু বিচ্ছিন্নভাবে অংশগ্রহণ করেছে, কিন্তু এজ এ পার্টি বিএনপিকে নির্বাচনে আনতে না পারা, সেটি অবশ্যই আমাদের রাজনৈতিক ব্যর্থতা ছিল। মানে এই ব্যর্থতাটার কারণটা কি? দেখুন, বিএনপিও চায়নি নির্বাচনে অংশগ্রহণ করতে। বিএনপি সবসময় চেয়েছে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ রাখতে, সেটি হচ্ছে বড় কারণ। আচ্ছা। এবং আমাদের পক্ষ থেকেও আমি সহ আরো 2-1 জন এই ব্যাপারে দায়িত্ব পালন করেছেন, আমরা চেষ্টা করেছি, কিন্তু সব মিলিয়ে সেটি সম্ভবপর হয়নি। 18 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। তাদের বক্তব্য হচ্ছে 18 সালের নির্বাচনে তাদের আপনার অভিজ্ঞতা সুখকর নয়, সেজন্য 24 সালের নির্বাচনে আসার ক্ষেত্রে তাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। সেটি একটি ব্যাপার। আর 28শে অক্টোবরের পর পুরো, অর্থাৎ 28শে অক্টোবরের পর পুরো প্রেক্ষাপটটা পাল্টে যায়, সেটি একটি বড় কারণ। আমি স্যার একটু সরাসরি জানতে চাইছি যে ওই সন্ধিক্ষণে আপনাদের সাধারণ সম্পাদকের ভূমিকা কি কোনোভাবে কোনো নেতিবাচক মানে পরিস্থিতি তৈরি করেছিল? মানে তার তরফে কি সরাসরি বিএনপিকে ভোটে নিয়ে আসার একটা তৎপরতা দরকার ছিল বলে আপনারা মনে করেন? দেখুন, সাধারণ সম্পাদক এই ক্ষেত্রে কোনো নেতিবাচক ভূমিকা পালন করেননি, আমি স্পষ্ট করে বলতে চাই। তো যেহেতু আমাদের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তিনি তো নির্দিষ্ট কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব যাদেরকে দিয়েছিলেন তাদের মধ্যে আমি একজন ছিলাম। তো আমি আলাপ আলোচনা করেছি, আমাকেও দায়িত্ব দিয়েছিলেন। তো সুতরাং এখানে সাধারণ সম্পাদক এক্ষেত্রে কোনো নেতিবাচক ভূমিকা পালন করেন। আমি যতদূর জানি সাধারণ সম্পাদকও এই ব্যাপারে তার মনোবৃত্তি ইতিবাচক ছিল। আচ্ছা, বিএনপির বিষয়ে আরেকটুখানি আলোচনা করি। বিএনপি চলতি বছরের জুন জুলাই মাসে তারা নির্বাচন চাইছে। অন্যদিকে সরকার এই বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝি দুটো মানে বিকল্পের কথা বলেছে। তো আওয়ামী লীগের কোনো কি ভাবনা চিন্তা কোনো কিছু তারা করেছে? এবং তার জন্য তো তাদেরকে ময়দানেও নামতে হবে।
তো সেইটা মানে সেই তৎপরতাটা মানে আপনারা কিভাবে প্রস্তুত হচ্ছেন, মানে আওয়ামী লীগের অবস্থানটা কি নির্বাচন নিয়ে? দেখুন, আমি মনে করি যে দেশে নির্বাচন হয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শুধু নির্বাচন হলে তো হবে না, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন হওয়া দরকার। এবং সেটি যত দ্রুত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন যত দ্রুত হয় ততই দেশের জন্য মঙ্গলজনক। এই ক্ষেত্রে বিএনপি, আমি দেখেছি যে অনেকে যখন আওয়ামী লীগ নিয়ে নেতিবাচক কথা বলছিল তখন বিএনপি সেটাকে সমর্থন করেনি। সেটাকে আমি সাধুবাদ জানাই, বিএনপির এই পজিশন বা স্ট্যান্ডকে আমি সাধুবাদ জানাই। এবং আমি মনে করি যে দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন, দেশে গণতন্ত্র ফিরে আসা প্রয়োজন। এবং সেই কারণে বিএনপির যে এই ক্ষেত্রে যে বিএনপি পজিশন, আমরা সেটাকে সাধুবাদ জানাই। তবে দেশে অবশ্যই, আপনি বলছেন আওয়ামী লীগের অবস্থানটা কি, আজকে যে পরিস্থিতি, আওয়ামী লীগ বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে, আওয়ামী লীগ বললেই তার উপর নির্যাতন, নিপীড়ন চলে আসছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া, ঘর বাড়ি ছাড়া, তাদের খেতে পারছে না, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, হাজার হাজার নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। 5ই আগস্টের আগ থেকে 5ই আগস্টের পর আজ পর্যন্ত 3000 আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী আপনার আহত, এমনকি পঙ্গু একজন ছাত্র নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, 2জন ছাত্র নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, একজন পঙ্গু। এই যে এই পরিস্থিতিতে তো আওয়ামী লীগ নির্বাচন করার মতো তো কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। এবং এটি করা ছাড়া যে দেশে যদি কোনো নির্বাচন হয়ও সেটি একটা একপেশে নির্বাচন হবে, সেটি কোনোভাবেই একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন বলা যাবে না। সুতরাং নির্বাচন অবশ্যই দ্রুত হওয়া প্রয়োজন, বিএনপির সাথে আমরা এই ব্যাপারে একমত। অবশ্যই তার আগে সবার জন্য, আওয়ামী লীগ সহ সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা প্রয়োজন। আপনি একটি কথা বললেন যে বিএনপির ইতিবাচক কয়েকটি পদক্ষেপ, আমি যে কটা স্মরণ করতে পারছি মানে সেটাকে ধরে আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখছি যে বিএনপি রাষ্ট্রপতির অপসারণের প্রশ্ন, 72-এর সংবিধান বাতিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, এরকম অনেকগুলি বিষয়ে কিন্তু তাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এবং জামাতে ইসলামীর সঙ্গে তাদের একটা বড় বিরোধ আমরা লক্ষ্য করেছি, যেগুলো এবং কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না, এটা বিএনপির আপত্তির কারণেই করা যাচ্ছে না বলে মোহাম্মদ ইউনূস একটি ইন্টারভিউতেও বলেছেন। তো অনেকে বলছেন যে 5ই আগস্ট যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই পরিস্থিতিতে খালেদা জিয়াও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যে তিনি খুব প্রতিহিংসা পরায়ণ কোনো বিবৃতি, মন্তব্য দেননি। তিনি তার উপর অন্যায় অবিচার হয়েছে, তিনি বলেছেন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। তো আপনারা কি মনে করেন যে মানে খালেদা জিয়া একটা কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? মানে অনেকে বলছেন যে একটা বড় কিছু আরো অনেক বড় প্রতিহিংসার হতে পারতো যদি তিনি তার যে অভিযোগগুলি আর কি, তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি, তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি, তারপরে নির্বাচনে কারচুপির অভিযোগ, দলীয় অভিযোগ, সেগুলো তো আছেই। দেখুন, প্রথমত যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা করে তারা এটা কিভাবে করে সেটি আমার বোধগম্য নয়। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী একটি দল, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন সবচেয়ে খারাপ রেজাল্টও করেছে গত 50 বছরে, 53 বছরের ইতিহাসে, বাংলাদেশের অভ্যুদয়ের পর 53-54 বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ রেজাল্ট যখন বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, তার 79 সালের নির্বাচনে, 1979 সালের নির্বাচনে, তখনও 34% ভোট পেয়েছিল। এবং যদি আপনি গড় করেন দেখবেন যে আওয়ামী লীগের ভোটের মানে প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগের পাওয়া ভোটের হার হচ্ছে 40% অ্যাবাভ। তো যেই দলকে দেশের প্রায় অর্ধেক মানুষ সমর্থন করে, 40% প্রায় হাফ, তো এবং সমর্থন করে, সেই দলকে নিষিদ্ধ করার চিন্তা কোত্থেকে আসে, কিভাবে আসে, সেটি আমার প্রশ্ন। আর এই ক্ষেত্রে
বিএনপির অবস্থানটা অবশ্যই অত্যন্ত ইতিবাচক, এবং আমি মনে করি যে গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে তাদের অবস্থানটা অত্যন্ত ইতিবাচক। বেগম খালেদা জিয়া কোন নেগেটিভ স্টেটমেন্ট দেননি, আমি দেখিনি অবশ্য। তবে আওয়ামী লীগের উপর নিপীড়ন নির্যাতনের কোনো কিছু আর বাকি নাই আসলে। আমার বিরুদ্ধে শতাধিক মামলা, তার মধ্যে সবই প্রায় হত্যা মামলা। তো এবং হত্যা মামলায় নানা ধরনের মামলা। আমার মেয়ে, সে গত 4 বছর 5 বছর ধরে বিদেশে থাকে, পড়ে, বয়স মাত্র 23 বছর, এবং সে সবসময় বিদেশে। তার বিরুদ্ধেও মামলা, she was born in Belgium, she is Belgian citizen, এবং সে পড়ে ইউকেতে, এবং সে গত 4 বছর ধরে বিদেশে, 4.5 বছর ধরে, 20 সাল থেকে 4.5 বছর ধরে বিদেশে, এবং তার বিরুদ্ধে মামলা দিয়েছে। এগুলো কি আমাদের বিরুদ্ধে? সেটা আমার, শুধু আমার ক্ষেত্রে নয়, আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, প্রায় 60 লক্ষ মানুষকে আসামি করা হয়েছে, 6 মিলিয়ন, এবং মামলার সংখ্যা কত হাজার সেটি একটু অনুসন্ধানের বিষয়, সেটা একটা পিএইচডি থিসিসের ব্যাপার হয়ে যেতে পারে। তো এখন এই যে আওয়ামী লীগের উপর নিপীড়ন নিষ্পেষণ, আওয়ামী লীগের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, নিপীড়ন নিষ্পেষণের কোনো আর কিছু বাকি নাই আসলে, আর বেশি কিছু হতে পারে না। এখন আবার বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরপাকড় করা হচ্ছে গত 2-3 দিন ধরে। তো এখন বেগম খালেদা জিয়ার প্রতি আমার সবসময় সম্মান ছিল। তো তিনি, আমি মনে করি যে দেশে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার, somebody has to start। এই যে একটা দল ক্ষমতায় আসলে আরেকটা দল ঠেঙ্গিয়ে তাদেরকে, আরেকটা দলকে ঠেঙ্গিয়ে বিদায় করে দিবে, চট দখলের যে রাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতি, পলিটিক্স অফ হেট্রেড, পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, এগুলো শেষ হওয়া দরকার। এগুলো আমি মনে করি যে আমাদের উপর আজকে যে নিপীড়ন নির্যাতন হচ্ছে এবং যে মাত্রায় হচ্ছে, আমরা যদি কোনো সময় সুযোগ পাই, আমরা অবশ্যই সেটা রিপিট করব না। somebody has to start। তবে বিএনপির এই ক্ষেত্রে আজকের দিনে তাদের নেতাদের বক্তব্য অত্যন্ত ইতিবাচক, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতাটা ভিন্ন। আমাদের দলের নেতা কর্মীদের মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে যারা নিপীড়ন নির্যাতন চালাচ্ছে, সরি, সেটার বেশিরভাগই বিএনপির নেতা কর্মীরা করছে। আজকে যে মামলা করছে আমাদের বিরুদ্ধে, সেটাও বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির নেতা কর্মীরা করছে। আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, সংযোগ, সেগুলো বেশিরভাগ বিএনপির নেতা কর্মীরাই করছে। তাদের নেতাদের বক্তব্য, তারেক রহমান যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বক্তব্য, বা মির্জা ফখরুল আলমগীর সাহেব সহ তাদের নেতাদের বক্তব্য ইতিবাচক, কিন্তু মাঠ পর্যায়ে সেটা রিফ্লেকশনটা নাই, যদি বাস্তবতা। আমি এই বিষয়ে আরেকটু, আমাদের উপর যে নিপীড়ন নির্যাতন, আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ 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 নিশ্চয়ই। সেজন্য বিএনপির নেতাদের বক্তব্য মাঠ পর্যায়ে রিফ্লেক্টেড হওয়া প্রয়োজন। স্যার, আমি আরেকটুখানি এই বিষয়টা এগোতে চাই বর্তমান রাজনীতির প্রেক্ষিতে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা ক্ষমতাসীন এবং তাদের যারা সহযোগী, যেমন জামাতি ইসলামী, তারা ঘোষিতভাবেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যে ছাত্ররা ক্ষমতায় এসছে এবং যে সরকার আছে, তারা জয় বাংলাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ধর্মনিরপেক্ষতা, আরো অন্যান্য যে ঘোষণাগুলি সংবিধানের, সেগুলোকে তারা বাতিল করার কথা বলছে। তো স্বভাবতই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং তারা এটাও বলছে যে মুজিববাদ এবং জিয়াবাদ দুটোই বাদ, এবং দুটি রাজনৈতিক দলকেই কিন্তু তারা একই বন্ধনীতে রাখছে, যাদের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে। বিএনপি মুক্তিযুদ্ধের সময় ছিল না, কিন্তু জেনারেল জিয়া মুক্তিযুদ্ধে লড়াই করেছেন, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা।
আজকের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কি বিএনপি এবং আওয়ামী লীগের কাছাকাছি আসার কোনো প্রয়োজনীয়তা আপনারা অনুভব করছেন কিনা, বা সে সুযোগও আছে কিনা? মানে রাজনীতিতে বলা হয় যে রাজনীতিতে একমাত্র তেল আর জল মিশ খায়। তো যে পরিস্থিতিতে তাতে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত প্রধান দুটি দল, তাদের বিরুদ্ধে কিন্তু বাকিদের লড়াইটা শুরু হয়েছে। মানে আমি স্যার এইভাবে বুঝতে পারছি আর কি। আপনি কি বলেন? দেখুন, আমরা 2006 সালে বিএনপি তখন ক্ষমতায়, বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। বিএনপিকে সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলন 2006 না 2001 সালে 2001 সালে আমরা আমি ভুল বলছি 2006 সালে 2006 সালে আমরা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং বিএনপি ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। তো 2007 সালে 8 সালে আমরা আবার বিএনপি সহ একসাথে 111 সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই উদাহরণ তো আছে দেশে। 2006 সালে বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, অর্থাৎ আমরা আওয়ামী লীগ আরো অনেককে সাথে নিয়ে বিএনপি ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া দুজনকেই গ্রেফতার করা হয়েছিল। এবং আমার মনে আছে তখন আমি জননেত্রী শেখ হাসিনার বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন আমি তার বিশেষ সহকারী হিসেবে কাজ করছিলাম এবং তখন আমি দলেরও বন পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলাম। আমার মনে আছে নেত্রী গ্রেপ্তার হওয়ার কিছুদিন পরে যখন খালেদা জিয়া গ্রেপ্তার হলো তখন বেগম খালেদা জিয়ার পার্সোনাল উইং থেকে আমাকে ফোন করা হয়েছিল যে চলেন আমরা একসাথে কিছু করি। তখন আমি জবাব দিয়েছিলাম, আমি তো দলের সিদ্ধান্ত দিতে পারবো না, আমি আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সহ তাদের সাথে আলোচনা করব। আমি আমাদের প্রয়াত তখনকার ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান সাহেবের আমি আলাপও করেছিলাম বিষয়টা। পরবর্তীতে কিন্তু বিএনপি সহ আমরা একসাথে তৎকালীন 11 সরকারের বিরুদ্ধে, তখন এই ধরনের একটি সরকার ছিল, এরশাদের বিরুদ্ধেও তো আপনাদের যৌথ আন্দোলন ছিল। এরশাদকে তাও ছিল, আমি এরশাদের তো আরো আগে পরের কথা বলছি। তো তখন আমরা একসাথে কাজ করেছিলাম। সুতরাং দেশের গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্রে ফিরে আসার জন্য, দেশের সংবিধান, দেশের সার্বভৌমত্ব এবং যেই চেতনার ভিত্তিতে দেশ রচিত হয়েছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে, সেই চেতনার বিধিমূলে যারা আঘাত হেনেছে, হানার চেষ্টা করছে, সেই চেতনাকে ভুলুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে, ভুলুণ্ঠিত করছে, তাদের বিরুদ্ধে একসাথে কাজ করার ক্ষেত্রে তো আমাদের কোনো আপত্তি নেই। এখন বিএনপি সেই ক্ষেত্রে কতটুকু এগিয়ে আসে সেটা বিএনপির ব্যাপার।